নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অজেয় রায়ের লেখা ভুতুড়ে গুদাম তদন্ত। শুরু হচ্ছে আজকের গল্প ভুতুড়ে গুদাম তদন্ত। বোলপুর শহর, ভবানী প্রেসের এক কোণে প্রেসের মালিক এবং সাপ্তাহিক বঙ্গবার্তা। সংবাদপত্রের সম্পাদকের পার্টিশন ঘেরা ছোট্ট কুঠুরি। এক বিকেলে রিপোর্টার দীপক রায় সম্পাদক শ্রী কুঞ্জবিহারী মাইতির কামরায় ঢুকে সম্পাদকের মুখোমুখি চেয়ারে বসে বলল, হঠাৎ তলব কেন? টেবিলে ঝুঁকে শ্যামবর্ণ মধ্যবয়সী কুঞ্জবিহারী তখন একটা লেখা পড়ছিলেন। গোল গোল চোখে দীপককে এক প্রস্ত দেখে নিয়ে সম্পাদক গম্ভীরভাবে বললেন, বীরভূমের ভুতুড়ে বাড়ি নিয়ে বঙ্গবার্তা একটা সিরিজ লিখবে বলছিলে, তার কি হলো? অনেক দিন স্টোরি দাওনি যে ওই নিয়ে, জানো কত পাঠক ডিমান্ড করছে? দীপক বেচার মুখে বলে, ভুতুড়ে বাড়ির খুঁজে পেলে তো লিখব, তেমন কোনো বাড়ির খোঁজ পায়নি যে অনেকদিন। ঝাঁটা গোপ নাচিয়ে মুচকি হেসে কুঞ্জবাবু বললেন, তুমি পাওনি কিন্তু আমি পেয়েছি। কোথায়? এই বোলপুর শহরে রাইস মিল, মানে শ্রীহরি রাইস মিল কোথায় জানো? হ্যাঁ জানি, দেখেছি বাইরে থেকে বোলপুরের এক প্রান্তে। মিলটা তো অনেকদিন বন্ধ আছে, বছর চারেক। ওই বন্ধ ধান কলের একটা গুদাম ঘরে নাকি ভূতের আস্তানা হয়েছে। কুদুম ঘর? কিন্তু কুদুম ঘর তো আর বাড়ি নয়। কেন নয়? মাথায় টিনের চাল, পাকা দেয়াল, মেঝে, দরজা জানালাও আছে। আমাদের গরিব দেশে কত লোক পড়তে যাবে এমন একটা আশ্রয় জুটলে ওটাকে বাড়ি বললে কেউ আপত্তি করবে না। মিলটা বন্ধ হলো কেন? ভূতের ভয়ে? না না, লোকসানে চলছিল নাকি, তাই বন্ধ করে দিয়েছে। শুনেছি ওই জমিতে বাড়ি বানাবে, কম নয়, প্রায় বিঘে দিনের জায়গা। তবে জমির ভাগাভাগি নিয়ে শরিকদের মধ্যে গোলমাল চলছে, তাই জমি, মিলের বাড়িঘর তেমনই পড়ে আছে। মিলের বাড়িতে থাকে না কেউ? থাকে, 2-3 জন পুরনো কর্মচারী এখনো থাকে, একজন দারোয়ান আছে, আর মস্ত গুদম ঘরটার মিলের গাদা জিনিসপত্র, যন্ত্রপাতি রাখা আছে। ওই গুদমেই বুঝি ভূত থাকে। সত্যি? না, মিলের বাউন্ডারি আর এক ধারে একটা বড় ঘর আছে পাঁচিল ঘেঁষে। একসময় সেটাও গুদম ছিল, এখন ফাঁকা। আর ওই গুদমই নাকি ফাঁকা, একদম ভূতের আস্তানা। এসব শুনলেন কোথায়? মিলের ঘরে যারা থাকে তাদেরই একজন বলেছে আমায়। মিলের বাসিন্দারা ভয়ে ওই ঘরটার ধারে কাছে যায় না রাতে। কি রকম উপদ্রব হচ্ছে ভূতের তাও?
রাতে ওই ঘরের ভিতর থেকে নাকি কিরকম একটা নাকি সুরে কথা বলে, হাসি, এসব শোনা যায়। দীপক বুড়ো কুচকে খানিক ভেবে বলে, আমার তো মনে হচ্ছে ভূত নয়, অন্য কিছু। মানে মানে রাতে কিছু বদলোক গাঁঠি গাড়ে কাগজে ভাষায়, যাদের লেখে সমাজ বিরোধী, ইংরেজিতে অ্যান্টি সোশ্যাল। খোনা গলা শুনিয়েই তারাই মিলে লোকদের ভয় দেখিয়ে রেখেছে হয়তো, যাতে নির্বিঘ্নে আড্ডাটা জমাতে পারে। কেউ কি ওরকম সময়ে গিয়ে পরখ করেছে ভিতরে কারা, ভূত না মানুষ? হ্যাঁ, দেখেছে। মিলের দারোয়ান একবার মাস 3 আগে একজন সঙ্গী জুটিয়ে রাতে জানলা দিয়ে ওই গড়ের ভিতর টর্চ মেরেছিল। দেখে ঘর একদম ফাঁকা, অথচ তার একটু আগেই ওই ঘর থেকে কয়েকজনের গলা শোনা গেছে, হাসিও। গোটা রাতে ওই ঘর থেকে কাউকে বেরোতেও দেখেনি দারোয়ান। তারপর থেকে মিলের বাসিন্দাদের পুরো বিশ্বাস ওই খালি গোদাম ঘরে নিঘাত ভূতের উপদ্রব আছে। তবে এখনো পর্যন্ত মিলে যারা থাকে তাদের কোনো ক্ষতি করেনি ভূত। মিলের লোকেরাও ওদের একদম কাঁটায় না। এমন জোরালো প্রমাণ সত্ত্বেও দীপক অবিশ্বাসে ভঙ্গিতে মাথা নাড়ে। সম্পাদক রেগে বললেন, বেশ, নিজের চোখে পরখ করে আসো না, দিয়ে সত্যটা লেখো। নাকি ভয় করছে? ভয়? আমি কি যাব না বলেছি? তবে কেসটা বোধ হয় আপনার ভুতুরে বাড়ি সিরিজে ঢোকানো যাবে না। বেশ, যা দেখবে তাই লিখবে, তবে একটু সাবধানে যেও। সমাজ বিরোধী দুষ্কৃতীরা ভূতের চেয়ে বেশি ডেঞ্জারাস। বাঁকা হেসে মন্তব্য করেন কুঞ্জ বিহারী। দীপক উঠে পেরে বলে, যাব, শীঘ্রই যাব। আপনি মিলের মালিক বা দারোয়ানকে বলে রাখবেন যে আমি মিলের ভিতর কয়েকদিন টহল দেব রাতে। অল রাইট, সম্পাদক আশ্বাস দেন। দীপক প্রথমে একদিন গিয়ে শ্রীহরি রাইস মিলের বাইরে দিয়ে চারপাশটা ঘুরে দেখল। পাঁচিল ঘেরা মিল এলাকা, তবে পাঁচিল তেমন উঁচু নয়। অনেক জায়গায় পাঁচিলের ইট খসে পড়েছে, নিচু হয়ে আছে পাঁচিল। ইটের খাঁজে পা দিয়ে অনায়াসে পাঁচিল টপকে ভিতরে যাওয়া যায়। ধানকলের লম্বা আকাশ ছোঁয়া চিমনিটা কেমন বিষণ্ণভাবে দাঁড়িয়ে। ভিতরের ঘর বাড়িগুলো চোখে পড়ে বাইরে থেকে। ধানকলের এলাকার মধ্যে ধারে ধারে কয়েকটা মস্ত ডালপালা মেলা গাছ। ধানকলের পাঁচিল ঘেঁষে বাইরে চারিদিকেই রাস্তা। রাস্তাগুলোর অপর পারে ছোট বড় বাড়ির সারি। বহু লোক ও গাড়ি চলাচল করছে ওইসব রাস্তা দিয়ে। মাঝখানে বিশাল এলাকা জুড়ে এই নিস্তব্ধ ধানকলটা। যে গুদামটার কথা বলেছিলেন কুঞ্জ বিহারী, সেটাও চোখে পড়ল রাস্তা থেকে। বিরাট এক আম গাছের পাশে মাঝারি সাইজের একটা টিনের চালের ঘর। পরদিন দুপুরে দীপক শ্রীহরি রাইস মিলের ভিতরে ঢুকলো গেট দিয়ে। মস্ত চওড়া লোহার গেটের একটা পাল্লা খোলাই ছিল। দীপক সোজা হাজির হয় মিলের দারোয়ান গয়া প্রসাদের কাছে। নিজের পরিচয় দিতে গয়া প্রসাদ শশব্যস্ত হয়ে দীপককে নিয়ে বসালো একটা ঘরে।
বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালিক বলিয়াছেন আপনি আসবেন, দেখবেন ঘুরবেন। তা বাবুজি, রাতে ঘুরলে ওই ঘরের কাছে যাবেন না। গয়াপ্রসাদ আঙুল দেখায় দূরে সেই ভুতুরে গুদাম ঘরটাকে। দীপক এসে বলে, আরে ঘরটা রাতে কি হয় দেখবো বলি তো আসছি। হাই রাম! শুনি দারোয়ানজির চোখ ছানা বড়া। ওই গুদাম ঘরে নাকি ভূত আছে? দীপক জিজ্ঞাসা করে। জরুর আছে বই কি, জানায় দারোয়ান। বেশ, সেটা আমি পর করে দেখবো রাতে। আমি কি জন্য আসছি এখানে তা এখানকার অন্য লোকেদের বা আর কাউকে বলো না। বলবে মালিক পাঠিয়েছেন কি সব দেখতে। ওরা ঘুমায় কখন? তো রাত 9টার ভেতর সব ঘুষে যায় আমরা কামড়ায়। দিনভর বাইরে অন্য কাম করে, রোজগারের ধান্দায় সন্ধ্যায় ফেরে। গেট বন্ধ করো কটায়? এই রাত 8, 8:30। ঠিক আছে, আমি রাত 8টার আগে চলে আসবো। ওই তোমার ঘরে অপেক্ষা করব। অন্য সবাই শুয়ে পড়লে তখন বেরোবো চক্কর দিতে, দেখি তোমাদের কেমন ভূত। দারোয়ান হাত জোর করে বলল, বাবুজি এ কাম করবেন না, বহুত মুশকিল হতে পারে। তুমি ঘাবড়িও না, আমি ভূত প্রেত নিয়ে অনেক কারবার করেছি। আমি মন্তর জানি, ভূত আমার কিচ্ছু করতে পারবে না। ভরসা দেয় দীপক। হতাশভাবে ঘাড় নাড়ে দারোয়ানজি। দারোয়ানকে সঙ্গে নিয়ে তখনই গোটা মিল একবার ঘুরে দেখে নেয় দীপক। তখন গরমকাল। মিল এলাকার মাঝামাঝি জায়গায় ঘাট বাঁধানো এক পুকুরে কয়েকজন স্নান করছিল। গয়াপ্রসাদ জানায় যে এরা বাইরের লোক, রোজ এই পুকুরে চান করতে আসে। কেউ আসে পাঁচিল ডিঙিয়ে, কেউ বা মেন গেট দিয়ে। একধারে মিলের ছাই জমে জমে বিরাট এক ঢিপি। মিলের ঘরবাড়ি, বড় গুদামের সামনেটা আর ধান শুকোনোর জন্য প্রশস্ত সিমেন্ট বাঁধানো চত্বর মোটামুটি পরিষ্কার রাখা আছে। তবে বাকি অংশে ঘাস ও আগাছা জন্মে প্রচুর একটা স্তূপ তৈরি হয়েছে। দূরে পাঁচিলের গায়ে সেই পরিত্যক্ত ভুতুরে গুদাম ঘরটাও একবার ঢুকে দেখে নেয় দীপক। গুদাম ঘরটা দরজা আছে, টিনের পাল্লা ভেজানো। পাল্লাটা টানতেই ক্যাঁচ যন্ত্রণাময় আওয়াজ করে পাল্লা খুলে আধাআধি সেই ফাঁকা ঘর দিয়ে ঢোকে দীপক। তবে গয়াপ্রসাদ ঢোকে না ঘরে। গুদামটা একদম খালি। নানা জায়গায় পাকা মেঝের চটা উঠে গেছে, দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে। ঘরের ভিতর মেঝে থেকে হাত দুই ওপর দিয়ে দুদিকে দেওয়ালে সিমেন্টের চওড়া টানা তাক। দুটো লম্বাটে প্রায় ছাদ সমান উঁচু সিমেন্টের চওড়া থাক থাক তাকও রয়েছে, যেন পাল্লাবিহীন আলমারি। এসব তাক একদা মাল রাখার জন্য তৈরি হয়েছিল বোঝা যায়। পুরো ধুলো জমেছে মেঝেতে ও তাকগুলোয়। একটা ছোট জানলা আছে ঘরে, তার পাল্লা নেই, তবে মূর্ছে পড়া মোটা মোটা লোহার শিকগুলো আজও অটুট। শিকের ফাঁক দিয়ে বিড়াল, পাখি ইত্যাদিরা যে ঘরে ঢুকতে পারলেও বড় সড়ো মানুষ গলতে পারবে না। দীপক নজর করে যে ঘরের এক কোণে মেঝেতে কয়েকটা দগ্ধ মোমবাতির অবশিষ্ট পড়ে রয়েছে। ঘরের কাছে আম গাছটায় কচি আম ধরেছে প্রচুর। আধ ঘন্টা ঘুরে দেখে নিল। মিল থেকে বেরিয়ে যায় দীপক। তারপর ওই সময় দারোয়ানজি ছাড়া মিলের বাসিন্দারা আর কেউ ছিল না এলাকায়। দীপক আবার ফেরে মিলে রাত 8টার কিছু আগে। সোজা গিয়ে ঢোকে দারোয়ানজির কুঠুরিতে।
তিনজন বয়স্ক ব্যক্তি ঘরগুলোর সামনে বারান্দায় বসে গল্প গুজব করছিল। তখন তারা কৌতূহলী চোখে দেখলো দীপককে, তবে কথা বলার চেষ্টা করে না। দীপক যে আসবে দারোয়ানজি তাদের সে খবর দিয়ে রেখেছে বোঝা যায়। সৌভাগ্যে বিষয় মিল বন্ধ হলেও ওখানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নষ্ট হয়নি। দারোয়ানজির ঘরে এবং আর যে দুটি ঘরে লোকেরা বাস করে সেখানে ইলেকট্রিক বাল্ব জ্বলে। বড় গোদামটা অন্ধকার, তবে ঘরগুলোর সামনে চত্বরে লম্বা পোস্টের মাথায় একটা টিউব লাইট জ্বলে সারা রাত। মিল এলাকায় পাঁচিল অবধি সেই আলো আবছা হলেও পৌঁছায় খানিক, তবে বড় গাছগুলোর তলায় ছায়া ঢাকা অন্ধকার। রাত 9টা নাগাদ অন্য দুই ঘরের দরজা বন্ধ হয়ে যেতে দীপক বাইরে বেরোয় ভুতুরে গোদাম তদন্তে। দারোয়ান অল্প কিছুটা দীপকের সঙ্গে এসে থেমে যায়। রাম 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 রাম। পিছনে গয়া প্রসাদের প্রার্থনা কানে আসে দীপকের। সে পুকুরের পাশ দিয়ে ধীরে হেঁটে গিয়ে সে গোদামটার থেকে হাত 50 দূরে একটা গাছের নিচে অন্ধকার একটা আধ ভাঙা ছোট বেদির ওপর লুকিয়ে বসে। এখান থেকে গোদামটা মোটামুটি দেখা যায়। ঘণ্টাখানেক চুপচাপ ঠায় বেদিতে বসে থাকে দীপক। তার দৃঢ় বিশ্বাস যে ওই গোদামের বদনামের জন্য দায়ী কিছু সমাজ বিরোধী। তারাই ওখানে গোপনে জমা হয় রাতে, খোনা গলায় কথা বলে ধানকলের লোকেদের ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখে। নইলে ওই গুদাম ঘরে মোমবাতি জ্বালিয়ে কে? ভূতের কি আলোর দরকার হয়? সমাজ বিরোধীগুলো ধানকল এলাকায় ঢুকে নিশ্চয় পাঁচিল টপকে। ঘণ্টাখানেক কেটে গেলেও কোনো লোকের দেখা পেল না দীপক। কেউ গেল না ওই ভুতুরে গুদাম ঘরটার দিকে। দীপক বুঝলো যে আজ আর কেউ হয়তো আড্ডা জমাতে আসবে না ওই ঘর। ঠিক আছে, কয়েক রাত ওয়াচ করবো ঘরটা। এখন কি ফিরে যাব? না, ঘরটা একবার উকি মেরে দেখা যাক, এ কথা ভাবতে লাগলো। যদি কেউ তার নজর এড়িয়ে ইতিমধ্যে ঢুকে থাকে। সেই বিশাল নিস্তব্ধ এলাকায় একা কোনো সমাজ বিরোধীর হঠাৎ মুখোমুখি হয়ে গেলে যে বিপদে পড়বে তা জানে দীপক। তাই ভয় ভয় করছিল না তা নয়, এদিক সেদিক তাকাতে তাকাতে পা টিপে টিপে টর্চের আলো যথাসম্ভব কম জেলে সে ঘরটার কাছে পৌঁছয়। আক্রান্ত হলে আত্মরক্ষার অস্ত্র বলতে একটা ছোট্ট মোটা লোহার রড মাত্র সম্ভব। কাঁধের ঝোলা এনেছে রডটা, তবে গুন্ডা বদমাশ সমাজ বিরোধীরা সাধারণত কাপুরুষ হয়। জয়বাদ এখানে দেখা হয়ে গেলে একখানা পুলিশি হুঙ্কার ছালে ওরাই উল্টে পালাবে। ভূত নয়, মানুষ বুঝলে মিলের দারোয়ান আর অন্য লোকেরাও এগিয়ে আসতে পারে তার সাহায্যে। তবে একটা দুটো গুন্ডার মোকাবিলা করার সামর্থ্য তার নিজের আছে। গুদাম ঘরের পাশে গিয়ে দীপক কান পাতে। না, কোনো শব্দ হচ্ছে না ঘরের ভিতর থেকে, কোনো আলো দেখা যাচ্ছে না ভিতরে। বিকালে দীপক গোদামটার দরজার পাল্লা ফের টেনে বন্ধ করে দিয়েছিল যাবার সময়। এখন সাবধানে খানিক ফাঁক করে পাল্লা, কোনো রকমে গলে ঢুকে পড়ে ঘরে। ঘরের ভিতরটা অন্ধকার, শুধু খোলা জানালা দিয়ে সামান্য আলোর আভা দেখা যাচ্ছে ধানকলের টিউবলাইটের। দীপক টর্চ জ্বালার আগে কেউ তার হাত থেকে এক হ্যাঁচকায় টর্চটা কেড়ে নিল। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে কারো বিকৃত খোনা গলায় ধমক শোনা গেল। দীপক তৎক্ষণাৎ ভয়ে কাঠ। ওই কণ্ঠস্বর যে অমানসিক তার বুঝতে অসুবিধা হয় না। এই ঘর অন্ধকারে তার টর্চ যে দেখতে পায়, কেড়ে নিতে পারে, তা মানুষের পক্ষে অসম্ভব। দীপক বুঝতে পারে যে সে ভূতের খপ্পরেই পড়েছে। তার গা বেয়ে হিমশীতল ভয়ের স্রোত বয়ে যায়।
বহু ভুতুরে বাড়িতে সে রাত কাটিয়েছে। নেহাত সেই অভিজ্ঞতার জেরেই সে নিজেকে সামলে নেয় কোনো মতে। অন্য কেউ হলে হয়তো তখনই জ্ঞান হারাতো। ফের ধমক। দীপক কাঁপা গলায় উত্তর দেয়, আমি একজন রিপোর্টার, মানে সাংবাদিক। এই ঘরটায় রাতে তেনারা আসেন শুনলাম, ভাবলাম আপনাদের একটা মানে ইন্টারভিউ নিয়ে ছাপাবো আমার কাগজে। এছাড়া আমার আর কোনো মতলব নেই। এই শটটা অন্য কারো। আগে এই সাপ্তাহিক বঙ্গবার্তা, বোলপুর থেকে বেরোয়। পড়েছি কাগজটা, তোর সাহস তো খুব। আগের রিপোর্টারকে অনেক কঠিন কঠিন ইন্টারভিউ নিতে হয়, অনেক বিপজ্জনক জায়গায় গিয়ে খবর জোগাড় করতে হয়, নইলে এই লাইনে উন্নতি হয় না, তাই এসেছি। বলতে বলতে মাইনে কেমন দেয়? খুব কম। বাবার ব্যবসা দেখি, তার ফাঁকে ফাঁকে এই শখের রিপোর্টারি করি। আশায় আছি একদিন বড় কাগজে চান্স পাবো। মেরে কেস বটে না রো, বেঁচে থাকতে কোনো একটা রিপোর্টার আমার সাথে একটা কথাই বলেনি। মরে যেতে এখন চিন্তার বাড়িতে মরে দর বেড়ে গেছে, কি বলিস? তা বলে যে জগা সায় দেয় ঈশ্বর নাড়ু। বেশ বেশ, বলো কি জানতে চাও? বসো বসো। ভরসা পেয়ে দীপক বেদিতে বসলো দেওয়ালে ঠেস দিয়ে। তার চোখে তখন অন্ধকার অনেকটা সয়ে গেছে। সে দেখল যে সেই অন্ধকার ঘরে তার মুখোমুখি বেদিতে পাশাপাশি বসে আছে যেন দুই মিষ্কাল মূর্তি। মানুষের মতনই যেন তাদের গড়ন, এর বেশি বোঝা যাচ্ছে না। দীপক ভেবে চিনতে প্রশ্ন করে, আগে আপনার পরলোকে এসে আছেন কেমন আপনারা? এই বিষয়ে জীবন্ত মানুষদের খুব কৌতূহল। বেশ আছি, খাসা আছি, প্রেত নাড়ু বলে ওঠেন। সংসারে দায়িত্ব নেই, বড় সাহেবের চক্রানি নেই, রোগ যাতনার বালাই নেই, যেখানে খুশি ভেসে যেতে পারি, বাস ট্রেনের ভিড় সইতে হয় না, আর কি চাই? জানো বুঝেছিস? অন্য অশরীরী সাই দেন। দীপক দুম করে একটা প্রশ্ন করে, আগা মানে আচ্ছা, আপনারা এমন নাকি সুরে খোনা গলায় কথা বলেন কেন? মরে অশরীরী হলে কি গলার দোষ হয়? একটু হবে বটে, বললেন নাড়ু। তবে ইচ্ছা করলে আমরা মনুষ্য জীবনের স্বরে কথাও বলতে পারি। তোমার বুঝি কানে লাগছে? তাহলে তোমার মতনই কথা বলছি, তবে মুখ ফসকে দু চারটে খোনা স্বর বেরিয়ে যেতে পারে বাপু। বলছেন অশরীরী জগতে আপনারা ভালোই আছেন তাহলে? পুরনো প্রশ্নটার সূত্র ধরে দীপক। হ্যাঁ, তবে জগাটা যতদিন
আসেনি এই লোকটা ততদিন? বেশ মন মরা ছিলাম। এই জগা মানে জগবন্ধু পাল আর আমি ছেলেবেলার বন্ধু। মনুষ্য জন্মে প্রায় প্রতিদিনই দুজনে খানিক গল্প না করলে মন খারাপ হয়ে যেত। তা 68 বছর বয়সে আমি আগে চলে এলাম পরলোকে। তখন ভারী একা লাগতো। জগা এলো বছর 5 বাদে, তারপর আর কষ্ট নাই। তবে এখন আড্ডাটা দিনে হয় না, হয় রাতে। দুজনে বুঝি এক পাড়ায় ছিলেন? বোলপুরের এক পাড়ায় একসঙ্গে পড়েছি স্কুল কলেজে। কি করতেন মানুষ জন্মে? আমি চাকরি আর জগা ব্যবসা। তবে মনে রেখো, ছোটখাটো ব্যবসা করতে বটে, কিন্তু শখের যাত্রা জগতের নটসূর্য সেই জগা পালের নাম তখন বীরভূমের সবাই জানত। ওহ, যেমন ছিল চেহারাখানা তেমনি গলার দাপট। ওর অট্টহাসিতে যাত্রা আসরে মায়ের কোলের কত শিশু যে আঁতকে কোকিয়ে উঠেছে। তোমার বাপ যেটাকে জিজ্ঞাসা করো, জগা পালের অ্যাক্টিং তারা ঠিক দেখেছে। ঈশ্বর, জগবন্ধু একটু খুশির আওয়াজ ছেড়ে বলেন। তোমার কি কম খ্যাতি ছিল না জানো? নাড়ু দত্তর মতন দাপুটে ফুটবল রেফারি তন্নাতে আর দেখিনি। গোটা জেলায় কত ফাইনাল ম্যাচ খেলাতে যে ওর ডাক পড়তো, মারকুটি পেয়ারা সব ওকে বাঁশি হাতে মাঠে নামতে দেখলেই চুপসে যেত। বেয়াদপি করার সাহস পেত না পর্যন্ত। আর বেচাল দেখলেই লাল কার্ড। হ্যাঁ, নাড়ু মানে রেফারি নাড়ু গোপাল দত্ত না? নাড়ু গোপাল দত্তের খ্যাতি আমি শুনেছি। তা সে সব দিনের কথা বুঝি আপনাদের খুব মনে পড়ে? ঈশ্বর, জগা পাল ম্লান কণ্ঠস্বরে বলে ওঠেন। তা পরে বটে, এখানেও একটা যাত্রাপাটি করার ইচ্ছে হয়, কিন্তু সুবিধে হচ্ছে না। আপনারা এই ঘরে আড্ডা দিচ্ছেন কতদিন? দীপক অন্য প্রসঙ্গে যায়। এই মাস 6 হবে। কিন্তু এই ঘরটার ভুতুরে বদনাম তো বছর খানেকের বেশি। তার আগে আমরা নয়, কতগুলো বাজে লোক জুটতো এই ঘরে রাতে। কতগুলো গুন্ডা বদমাস, তারাই আমাদের মতন গলা করে ভয় দেখাতো, যাতে অন্য মানুষ ঘরটার কাছে না ঘেঁষে রাতে। আমরা তো তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। লোকগুলো এখনো রাতে ঢোকে মেলে মাঝে মাঝে, তবে দূরে বসে গুলতানি মারে, এ ঘরের কাছে আসে না। আপনারা আগে কোথায় আড্ডা দিতেন? বোলপুরে একটা মস্ত পুরনো বাড়ি চিলেকোঠায়। বাড়ির একতলা দোতলায় লোক বাস করত, তবে চিলেকোঠায় থাকতো না কেউ। কিন্তু সেই বাড়ি ভাঙতে শুরু করলো, নাকি নতুন হাল ফ্যাশনি ফ্ল্যাট বাড়ি বানাবে সেখানে। মানুষ এখন আর পুরনো বাড়ি ঘর কিচ্ছু টিকতে দেবে না। বাড়ি স্বার্থপর হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে খোঁজ করতে করতে এই কুটুম ঘরটার সন্ধান পেলাম। একটা মতলব জাগে দীপকের মনে। সে জিজ্ঞেস করে, আচ্ছা
যে বদলোকগুলো আগে আসতো, যে এই ঘরে যারা আসতো, তাদের চেনেন কিনা? সব কটাকে চিনি না, দুটোকে চিনি। তেলকলের মালিক কেষ্টদাসের বেটা বাপি আর ভুবনডাঙ্গার আদিনাথের ছোট ছেলে গজ্জু। আদিনাথ এত ভালো লোক ছিলেন, ওর ছেলেটা একদম বুকে গেছে। ইস! এই সময় হঠাৎ জানলা শিকের ফাঁক দিয়ে গলে একটা গাঢ় কালো ছায়া সুরুত করে ঘরে এসে ঢুকলো। ঈশ্বরনারু ও জগবন্ধু অমনি উচ্ছ্বসিত হয়ে বললেন, আরে আরে মুক্তা, এত দেরি যে! ছায়াটি যেন মানুষের মূর্তি ধারণ করে জগা নাড়ুর পাশে বসে গম্ভীর স্বরে বলল, সৈনিক, না না, একবার কোর্টে না গেলে মন কেমন করে। আজ কোর্ট ফাঁকা হতে বড় দেরি হলো। ভিড়ের সময় কোর্টে যেতে এখন আর মন চায় না। একে ছায়া মূর্তি দীপককে দেখিয়ে বলে। জগবন্ধু বলে, পরিচয় করি দিন, ঈশ্বর পরিমল দাস। মুক্তারি করতেন, বিচক্ষণ মানুষ ছিলেন। আমরা ওর পরামর্শ খুব মানি। আর এ হচ্ছে সাপ্তাহিক বঙ্গবার্তা পত্রিকার রিপোর্টার। আপনাদের মানে আমাদের একটা ইন্টারভিউ নিতে এসেছে। এর অসুবিধা হচ্ছে বলেই আমরা মনুষ্য জন্মের স্বরেই কথা বলছি। গুরুগম্ভীর স্বরে একটা মাত্র ধ্বনি বেরোয় মুক্তারদার কণ্ঠ থেকে, ব্যাস এর প্রতিটি চুপ। দীপক ফের পুরনো কথায় আসে। ওই বাজে লোকগুলো যে মিল এলাকায় কেন জোটে সেটা জিজ্ঞাসা করলো। কেন আবার? নাড়ু উত্তপ্ত হন। এমন নিরামান নিশ্চিন্ত জায়গা পাও কি কথা? এখানে বসে বদমদলো বাটে, ডাকাতি, চিন্তায়, চোরের মতলববাজি দুষ্কর্ম করে পুলিশের হাত থেকে বাঁচতে এখানে এসে লুকিয়ে থাকে অনেকক্ষণ। ভূতের ভয়ে থানার সিপাহীগুলো তো মিলে এইদিকে মরতে মারাই না রাতে। আমরা দেখি সব, বুঝি সব। যাকে মানুষের ব্যাপার নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের বিরক্ত না করলেই হলো। দীপক মনে মনে ভাবে, আপনারা না মাথা ঘামান, আমি ভাবি সব কিছু। থানায় এই সমাজ বিরোধীগুলোর গোপন আড্ডার খবরটা দিতে হবে। তার কানে জগবন্ধুর পরের বাক্য দুটি যেতে চমকে যায়। এই ঘরটা আমাদের ছাড়তে হবে হে, এখানে আর পোষাচ্ছে না। কেন জানতে চাই দীপক। এই ঘরের ঠিক পিছনে একটা বাড়িতে জেনারেটর বসিয়েছে। ওখানে একটা নার্সিং হোমে লোডশেডিং হলে বিদ্যুৎ দেবে বলে। প্রায় রাতে তো এখানে কারেন্ট থাকে না, তখন ওই জেনারেটরটা চালায়। ওহ, কি বিকট শব্দ হয়! বেশি শব্দ আমরা সইতে পারি না, তাই নতুন কোনো আড্ডার
জায়গায় খোঁজ চলছে। আরে চকমা, আমাদের এই ইন্টারভিউটা ছাপবে কবে? যত তাড়াতাড়ি পারি, ধরুন মাসখানেকের মধ্যে। জগবন্ধু, নরগোপাল, ভেবে দেখো, একে আজ জ্যান্ত ছেড়ে দেওয়া কি উচিত হবে? এখানে আমাদের আড্ডা কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কেন? জগবন্ধুর অবাক প্রশ্ন। কাগজে এই খবর বেরোলে গাদা গাদা লোক এসে জুটবে এখানে, রাতে একা নয়, দল বেঁধে আসবে মজা দেখিতে, আলো ফেলবে ঘরটায়, হট্টগোল করবে। তা বটে। জগা নাড়ু ভারী চিন্তায় পড়েন। দীপকের তো আতঙ্কে হাত পা ঠান্ডা। সে তাড়াতাড়ি বলে ওঠে, আপনাদের অনুমতি না পেলে আমি স্টোরিটা ছাপতেই দেবো না। কিন্তু এখন চলে যাওয়ার পর যদি ঝগড়া কথা না রাখে, চেপে দেয় এই ইন্টারভিউ। মুক্তারদা ফ্যাকড়া তোলেন। না 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 না, তেমন কাজ আমি কখনো করব না। বোঝায় দীপক প্রাণের দায়ে। আপনারা এই ঘর ছেড়ে গেলে তবেই ছাপবো, কথা দিচ্ছি। কথার খেলা বলে তোমায় কিন্তু ঠিক খুঁজে বের করে ঘাড় মটকাবো, মনে রেখো। শাসালেন জগবন্ধু। ভরসা দিতে আরো কিছু বলতে যাচ্ছে দীপক, এমন সময় এক ছায়ামূর্তি শুরুত করে জানলার শিক গলে ঘরে ঢুকলো। অমনি নারুগোপাল ও জগবন্ধু বলে উঠলেন, আরে নারায়ণ, যে ভাবছিলাম আজ আর তুই এলি না। শেষ হলো আজকের 4র্থ পর্ব। ধন্যবাদ।